হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওটাতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানে যে টপিকটার উপরে আলোচনা করব সেটা হলো বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বাস্তব সংখ্যা দিয়ে অনেক ধরনের সংখ্যা গঠিত হয়। এই যে সংখ্যা আমাদের প্রত্যেক জীবনে অনেক কাজে লাগে এবং এই জ্ঞানটা অনেকেরই নাই যে আসলে বাস্তব সংখ্যা কি, কয় প্রকার, ইত্যাদি ইত্যাদি। আমি আজকে A to Z তোমাদের এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব। তো সকলে ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তো আমি মূল বিষয়টাতে প্রথমেই চলে যাচ্ছি, সেটি হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? তো এই সংজ্ঞাটা যদি আসে তাহলে তোমরা এটা লিখবা যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আমরা একটি একটি করে ধরবো আর আমরা সমাধান করার চেষ্টা করব। এই যে সকল প্রকারভেদ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। ভয় পাওয়ার কিছুই নাই, এটা নির্ভয়ে তোমরা আজকে শিখতে পারবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে সবার কাছে। তো সকল মূলদ আর অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়, মানে মূলদ আর অমূলদ সংখ্যা মিলেই বাস্তব সংখ্যা। তো তারপরে এই যে মূলদ সংখ্যার যে দুইটি ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। তো আমরা আগে তো পূর্ণ সংখ্যাটা শিখি। পূর্ণ সংখ্যা কি? তো পূর্ণ সংখ্যা হলো সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ। তো এই ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আমি জাস্ট লিখে দিচ্ছি, একটু দেখো। শূন্য, 1 2 3 4 5 6 7, এইভাবে যদি যাইতে থাকে অনেক দূর পর্যন্ত যাবে, মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, কোটি কোটি কোটি, তাই না? তো যাক, তাতে কোনো সমস্যা নেই। এইবার যদি আমরা পেছন দিকে আসি, পেছন দিকে কি আসা যাবে? অবশ্যই যাবে। -1, -2, -3, -4, -5, এইভাবেও কি মিলিয়ন মিলিয়ন যাবে। মিলিয়ন মিলিয়ন যাওয়া সম্ভব। -100, -200 পর্যন্ত যাওয়া কি সম্ভব। তো এই যে এই এইটাকেই বলা হবে ধনাত্মক এবং এটাকে বলা হবে ঋণাত্মক। কেন ধনাত্মক এবং ঋণাত্মক বলা হচ্ছে? কারণ এর আগে মাইনাস চিহ্ন আছে, তাই এটি হবে ঋণাত্মক। আর এর আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, সেটিকে বলা হবে ধনাত্মক। তাহলে এই যে শূন্য সহ, এই যে শূন্য সহ, এটার সঙ্গে এইভাবে লেখা হয়, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকেই আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। তো এবার পূর্ণ সংখ্যার সংজ্ঞায় তো আসলাম, কিন্তু মাঝখানে যে মূলদ সংখ্যাটি থেকে গেল, এই মূলদ সংখ্যাটি কি? এই মূলদ সংখ্যাটা কাকে বলে? এই মূলদ সংখ্যাটি হলো যে ভগ্নাংশ, যে সংখ্যাটিকে P/Q আকারে প্রকাশ করা যায়। অনেকের কাছে এটা বিভ্রান্তি, তাই না? P/Q কি? P/Q হলো যে এক কথায় বোঝো, যে ভগ্নাংশটিকে ভগ্ন সরি যে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকেই বলা হবে মূলদ সংখ্যা। তাকেই বলা হবে কি? মূলদ সংখ্যা। তাহলে সিম্পলি একইভাবে একইভাবে যে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেটাই হলো অমূলদ সংখ্যা। এটা তো আসলে বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে মূলদ সংখ্যা কি? যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, সেটাই হলো মূলদ। ভগ্নাংশ আকারে প্রকাশ করা মানে কি? ধরো এই যে 2/5, 3/6, এই সংখ্যাটিকে এই ভগ্নাংশ আকারে রূপ দিতে পারি, তাকেই মূলদ সংখ্যা বলা হয়। এই যে মূলদ সংখ্যা বলা হচ্ছে কি করে তাকে, আমি সংখ্যাটা লিখে দিচ্ছি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে, সরি এই এরকম লেখো, P/Q আকারে লেখা হয়, কিন্তু এভাবে কিন্তু লেখে, আকারে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়, তাকে মূলদ সংখ্যা বলে। কি বলে? মূলদ সংখ্যা বলে। ব্যাস, এই যে এই সংজ্ঞাটি দ্বারা আমরা কি বুঝলাম? মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তো এইখানে এই যে মূলদ সংখ্যার এতগুলো প্রকারভেদ, এই যে এতগুলো প্রকারভেদ, এই সবগুলোকেই কিন্তু দশমিক ভগ্নাংশ, ওই ভগ্নাংশে রূপান্তর করা যাচ্ছে। কিভাবে? আমি সেগুলো ধাপে ধাপে তোমাদেরকে বোঝাই। যে
এই যে মূলদ সংখ্যা, আমরা জানি যে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলেই সেটা মূলদ সংখ্যা, আর যেটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি না সেটা অমূলদ সংখ্যা। তো আমরা এবার ধাপে ধাপে দেখি। পূর্ণ সংখ্যা তো আমরা ক্লিয়ার হলাম যে পূর্ণ সংখ্যাকে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে শূন্য সহ সেটাই হলো পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যাই হবে মূলদ সংখ্যা, কারণ এই পাশে যা আছে সবই তো মূলদ সংখ্যা। তো আমরা একটা একটা করে দেখি এখন যে কিভাবে এগুলো ভগ্নাংশ আকারে রূপ দেওয়া যায় এবং এগুলো কাকে বলে। তো পরবর্তীতে আমরা দেখি যে এই আমরা আগে তো শিখছি, একটু আগে শিখলাম না যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ সবই হলো তোমার পূর্ণ সংখ্যা, আর এই পূর্ণ সংখ্যা মানেই তো মূলদ সংখ্যা। তো তার মানে এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে যাবে না? তো দেখি কিভাবে। তো এই যে 2 কে যদি তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাও তাহলে 2/1 দিলেই তো হচ্ছে, দেখতে পাচ্ছি না? 2/1 দিলেই তো আমরা ভগ্নাংশ আকারে পাচ্ছি। তো এইবার এটাকে যদি আমরা যে কোনো সংখ্যার নিচে তো 1 দিলেই হচ্ছে, যেমন 5 কে ভগ্নাংশ আকারে লিখলে আমরা পাচ্ছি কত, 5/1। এটাও তো ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারলাম, তো এটা তো মূলদ সংখ্যা। তো এইবার যদি এইটা -2 হতো, -2 মানে হলে -2 এর নিচে 1, -5 হলে -5 এর নিচে 1। তো এটা তো একটা মূলদ সংখ্যা, এটা তো একটা মূলদ সংখ্যা। কিন্তু একটা কথা আছে, সেটা কি? সেটা হলো শূন্য বাই, সরি, তোমরা যদি 5/0 লেখো, এইটা কিন্তু মূলদ সংখ্যা হলো না। এটা কিন্তু মূলদ সংখ্যা হলো না, এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে তখন। তো এটা আবার আর একটা কথা, যেটা অবাস্তব সংখ্যার বাইরেও, ওই বাস্তব সংখ্যার বাইরেও কিন্তু অবাস্তব সংখ্যা আছে, যেটাকে ইমাজিনারি নাম্বার বলে। সেটাকে আবার আই দিয়ে প্রকাশ করা হয়। আজকের সাবজেক্ট তো এটা না, এজন্য এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করছি না। আজকে জাস্ট বাস্তব সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে 5/0, এটাকে তো আমরা সমাধান করতে পারছি না, এই জন্য কিন্তু এইখানে লেখা হয় কিউ নট ইজ ইকুয়াল টু 0। কিউ নট ইজ ইকুয়াল টু 0, কারণ কিউ এর মান 0 হতে পারবে না, আবার ঋণাত্মক হতে পারবে না। আচ্ছা, যাই হোক। তো এইবার এটা তো পরিষ্কার যে যেটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো সেটা হলো মূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যার ভিতরে যে এতগুলো ভাগ আছে, এই ভাগগুলোকে আমরা একটু আলোচনা করছি, তাই তো? তো তার তার পরবর্তী স্টেপটা কি? তার পরবর্তী স্টেপটা হলো ধনাত্মক সংখ্যা 2 প্রকার, সেটা হলো মৌলিক আর যৌগিক। সেটা হলো মৌলিক আর যৌগিক। তো মৌলিক সংখ্যা এক, মাঝখানে কিন্তু 1 আছে। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11। এটাকে কি বলা যাচ্ছে? যে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি কিছু করা যাচ্ছে না। যেমন আমরা 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু 2 বের করতে পারতেছি না। 2 কে 2 গুণ 1 ছাড়া কিন্তু বের করা সম্ভব নয়, ওই সংখ্যা এবং 1 ছাড়া বের করা যাচ্ছে না। যদি এই যে 9 কেন লিখিনি আমি, 9 কে তো লেখা যায় 3 গুণ 3 আর 9 গুণ 1, এই যে লেখা যাচ্ছে, এটা হলো মৌলিক সংখ্যা হলো না। কিন্তু এটা কি মৌলিক সংখ্যা হলো না? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, বা অন্য কোনো সংখ্যায় তাকে আনা যাচ্ছে না, সেটা হলো মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা তার বিপরীত। এইগুলো হবে মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। মৌলিক সংখ্যা বাদে যা আছে সবই যৌগিক। আর এগুলোকে তো আমরা আগে থেকেই জানি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। আমি জাস্ট কাকে বলে এটা লিখলাম। তো এইবার পরের স্টেপটা আসে। তো পরের স্টেপটা যদি ভগ্নাংশ আসে, তা দেখি আমরা কি ভগ্নাংশ তো অলরেডি ভগ্নাংশ, তাই না? 2/5, 3/5, তারপরে 5/2, 7/3, এইগুলো তো অলরেডি ভগ্নাংশ আকারে আছে। এগুলো তো এমনিই মূলদ সংখ্যা। কিন্তু আমরা জাস্ট একটু দেখি কাকে বলে। ভগ্নাংশের ভিতরে কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, এই প্রকারভেদ গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখন। তো ভগ্নাংশ আবার 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ কোনগুলো? এই যে এইগুলো, এই সব সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলো? 0.1, 1.2, 0.5, তারপরে 3.5। যদি এইগুলো থাকে, এইগুলো হলো একটা হলো দশমিক, সাধারণ দশমিক, আর একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। বিষয়টা এরকম। তো এই দুইটাকেই তো অলরেডি ভগ্নাংশ আকারে দেখানো যাচ্ছে, কারণ আবার এইটাকে কিভাবে ভগ্নাংশের রূপ দেওয়া যায়? তো এই যে 0.1 কে আমরা লিখতে পারি না 1 বাই পয়েন্টের জন্য 1, একের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে?
একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। এভাবে ছোটবেলায় করছো না, হ্যাঁ 5 4 3 শেখা হয়েছে না। 1.2 মানে কি, এই যে 1.2 মানে হলো এই যে 12 উপরে লিখলাম, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটা সংখ্যা তাই শূন্য। এই যে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, এই যে 3/5, সরি 3.5, 35/10, এই যে এরকম লেখা যাচ্ছে, ভগ্নাংশ আকারে রূপ দেওয়া যাচ্ছে, এইটাই হলো মূলদ সংখ্যা। তো আজকের টপিক তো বাস্তব সংখ্যা, এবার বাস্তব সংখ্যার ভিতরে মূলদ আছে, অমূলদ আছে, এবার মূলদ সংখ্যার ভিতরে এতগুলো পড়লো আমাদের, তো সংক্ষেপে আলোচনা একটু না করলে হয়। তো এবার যদি থাকতো 15.45, তাইলে কি করতাম, একই তো, 15 45 দিয়ে পয়েন্টের জন্য 1, আর দুটো শূন্য সংখ্যা আছে, দুটো শূন্য, ব্যাস। এই তো এইভাবে কিন্তু দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। মাঝখানে দেখতেছি আহ সাধারণ ভগ্নাংশকে আবার ভাগ করা হয়েছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে। আমি দশমিক ভগ্নাংশে যাচ্ছি, প্রকৃত অপ্রকৃত আর মিশ্র। প্রকৃত কি, যার লব বড়, যার লব ছোট হর বড়, এটাই প্রকৃত। আর অপ্রকৃত কি, যার লব বড় হর ছোট, লব বড় হর ছোট, আর এটা লব ছোট হর বড়, এটাই প্রকৃত। আর মিশ্র কি, মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা থাকবে, 2 পূর্ণ 2 এর 1 এরকম, তারপরে 3 পূর্ণ 5 এর 7 এরকম। এই যে পূর্ণ সংখ্যা থাকলো, এটার জন্য হলো মিশ্র ভগ্নাংশ। ব্যাস, সবগুলোকেই কিন্তু ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে, তাই মূলদ সংখ্যা। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি যে মূলদ সংখ্যা সবগুলোকেই তুমি দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবে। এইবার দশমিক ভগ্নাংশ আছে না, তো দশমিক ভগ্নাংশ তো এইগুলো। দশমিক ভগ্নাংশকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, এই একটা সসীম আর একটা হচ্ছে অসীম আবৃত। আর এইখানেই খেলাটা আছে। হ্যাঁ, আমি এই সসীম, এই যে সসীম, তো এই যে যার দশমিকের পরে যার শেষ আছে, এগুলো সবই আছে সসীম দশমিক ভগ্নাংশ। এগুলো সবই আছে সসীম দশমিক ভগ্নাংশ। তারপরে অসীম ভগ্নাংশ আবৃত, এই কথাটা বলতে কি বোঝানো হলো, এইটাই হলো এইখানে একটা বোঝার বিষয়। কেননা এইখানে এই যে অমূলদ সংখ্যা কি, যাকে আমরা জানি যে দশমিক ভগ্নাংশ, সরি মানে যে সংখ্যাটিকে আমরা ভগ্নাংশ আকারে রূপ দিতে পারছি না, যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে রূপ দিতে পারতেছি না, ওইটাকেই তো আমরা বলবো অমূলদ সংখ্যা, ওইটাকেই বলবো কি অমূলদ সংখ্যা। কিন্তু এই অমূলদ সংখ্যা যে বললাম, তাই এর একটা কিছু উদাহরণ দেয়া লাগবে না, লাগবে না? এই সেই উদাহরণ, এই যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এটা কি, আর এই যে সসীম আবৃত, এটা কি, এই দুইটা বুঝলেই হয়ে গেল যে তুমি কোনটা অমূলদ আর কোনটা তোমার মূলদ। এটা বুঝলে আরো বেশি ভালো হবে, কারণ এইখানে সবাই একটু বেশি ঘোলায় ফেলে। এই যে 1.256, এখানে ধরো শেষ, এটা হলো সসীম আবৃত, ওই সসীম দশমিক ভগ্নাংশ, এই যে সসীম, সসীম। কিন্তু অসীমটা কি, অসীম মানে যার কিন্তু শেষ নেই, যার কিন্তু শেষ নেই। এই দশমিক তো শেষ আছে, শেষ করে দিছি তাই আছে, কিন্তু অনেকটা ক্যালকুলেটারে ভাগ টাগ করার সময় আমরা দেখি কিন্তু মেলে না। যেমন 100/3 দাও তো, দাও দাও, 100/3 দিলে কি হয়, 33.33333333 ডট 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 ডট, হ্যাঁ, আস্তে 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 শেষই হবে না, তাই না, মিলিয়ন মিলিয়ন। তো এই যে এটা কিন্তু অসীম, যার কোনো শেষ নাই, কিন্তু আবৃত, মানে বারবার আবৃত, একটা সংখ্যা বারবার 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 পুনরায় 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 আবারও পরপর বসতেছে, তাই না, এই জন্য এটা হচ্ছে আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। আর এটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ, মানে কি, মানে যার কোনো আবৃত হবে না, 7 2 5 6 7 8 9 10, হ্যাঁ, মানে হইতেই থাকবে হইতেই থাকবে, কিন্তু আসলে আবৃত না, এলোমেলো সংখ্যাগুলো কি, এলোমেলো। আর এগুলোকে তুমি জীবনেও দশমিক ওই ভগ্নাংশে রূপ দিতে পারবে না, এগুলোকে কোনো দিন তুমি ভগ্নাংশে রূপ দিতে পারবে না। কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা প্রশ্ন করবা যে এই 33/33 তো ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব নয়, কারণ এটাও তো অসীম, তাই না। কিন্তু এটা ভুল ধারণা, কারণ কি ভুল ধারণা, এটা পৌনঃপৌনি দিয়ে প্রকাশ করা হয়, যে 33.3 পৌনঃপৌনি, এই এটা হলো আবার ওই মানে পৌনঃপৌনি দিয়ে প্রকাশ করার সিস্টেমটা হলো এইভাবে। আমি আমি পৌনঃপৌনি নিয়ে আজকে তার আলোচনা করছি না, আমি আমি আবার দেখাচ্ছি। ধরো এরকম যদি আসে 1.676767, মানে 6 7 কিন্তু বারবার আবৃত হচ্ছে, বারবার কি হচ্ছে, আবৃত হচ্ছে, তাই 1.67 পৌনঃপৌনি।
হইলো? তো এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। এই পৌনঃপুনিক ভগ্নাংশকে, এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে এই কিন্তু তোমার ওই ভগ্নাংশে রূপ দেওয়া যায়। ভগ্নাংশে কি রূপ দেওয়া যাচ্ছে, ভগ্নাংশে রূপ দেওয়া যাচ্ছে। এটাই কিন্তু তোমার মূলদ সংখ্যা। কিন্তু যেটাকে যাচ্ছে হবে না ওটা তো অমূলদ সংখ্যা। হ্যাঁ, তা এই আশা করি আজকে এই পর্যন্তই সবাই বুঝতে পেরেছো। আহ যেটা না বুঝতে পারো এটা কমেন্টে বললে আমি সুন্দর করে আবার বলে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।